মুভির শুরুতেই আমাদের দেখানো হয় যে ভবিষ্যতের পৃথিবীতে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। মানুষ এখন পৃথিবী ছেড়ে এক নতুন গ্রহের দিকে মুভ করছে, যার নাম নোভা প্রাইম। মুভিতে আমরা একজন আর্মিকে দেখতে পাই, যার সৈন্যরা মানুষদেরকে পৃথিবী থেকে সরিয়ে নোভা প্রাইমে স্থানান্তর করতে সাহায্য করে, এবং সেখানেই আমরা জানতে পারি যে এই নোভা প্রাইম যে গ্রহে যাচ্ছে সেখানে আগে থেকেই অন্য এলিয়েনরা বসবাস করে। এলিয়েনরা মানুষদের নিজেদের গ্রহ থেকে তাড়ানোর জন্য তাদের ওপর অদ্ভুত কিছু প্রাণী ছেড়ে দেয়, এবং এই প্রাণীগুলো বিশেষভাবে তৈরি যারা মানুষের ভয়ের গন্ধ পেয়ে দ্রুত আক্রমণ করে বসে। অর্থাৎ যে মানুষ ভয় পায় তাকেই প্রাণীগুলো বুঝে ফেলে এবং সঙ্গে সঙ্গেই তার উপর আক্রমণ চালায়, যার ফলে মানুষ মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। তারপর দৃশ্য কেটে যায় এবং কাহিনী চলে আসে 1000 বছর পরের সময়ে। এবার আমরা দেখতে পাই সেই আর্মিকে, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছি। আর্মিগুলো মানুষদেরকে বাঁচানোর জন্য ভয়ঙ্কর প্রাণীগুলোকে ধ্বংস করার উপায় খুঁজে পায়। আর্মির কমান্ডারের নাম হলো সাইফার। তবে এই প্রাণীগুলোকে মারার জন্য এক টেকনিক বের করে, তার নাম ঘোস্টিং রাখা হয়। আসলে সাইফার এমন একটি কৌশল আবিষ্কার করে যাতে যদি কেউ ভয় না পেয়ে প্রাণীগুলোর সামনে যায় তবে তারা তাকে শনাক্ত করতে পারবে না। তখন প্রাণীগুলো সম্পূর্ণ অন্ধের মতো হয়ে যায় এবং সে অবস্থায় মানুষ তাদের মেরে ফেলতে পারে। তারপর মুভিতে কিছু টিনেজারকে দেখানো হয় যারা মানুষের নতুন গ্রহ নোভা প্রাইমে যাওয়ার জন্য প্রশিক্ষণ করতে থাকে। প্রশিক্ষণার্থীদের মধ্যে একজন ছেলেকে দেখা যায় যার নাম কিটাই। গল্পে বলা হয় কিটাই আসলে কমান্ডার সাইফারের ছেলে। কমান্ডার সাইফার সেই মানুষ যে ভয় না পেয়ে প্রাণীদের ধ্বংস করার কৌশল আবিষ্কার করেছে। তার সেই আবিষ্কারের কারণেই এখন এই নতুন গ্রহে মানুষের জীবন টিকে আছে। কিটাই রেঞ্জার হওয়ার জন্য ভীষণ উৎসাহী থাকে, কারণ তার বোন তাকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর প্রাণীদের হাতে মারা যায়। তাই কিটাই বাকি থাকা প্রাণীগুলোর সঙ্গে লড়াই করে নিজের বোনের প্রতিশোধ নেওয়ার জন্য রেঞ্জার হতে চায়। কিন্তু প্রশিক্ষকেরা জানিয়ে দেয় যে কিটাই তার পারফরমেন্সের কারণে রেঞ্জারদের নির্বাচনে টিকতে পারেনি। এই কারণে কিটাই খুব বেশি হতাশ হয়ে পড়ে। তারপর আমরা দেখি কিটাইয়ের বাবা কমান্ডার সাইফার তার মিশন শেষ করে বাড়ি ফিরে আসে। সেখানে সাইফার তার স্ত্রীর সঙ্গে দেখা করে এবং ডিনারের সময় সাইফার ছেলেকে জিজ্ঞেস করে তার প্রশিক্ষণ কেমন চলছে। জবাবে কিটাই বলে সে অন্যদের মতো ভালো করতে পারেনি, তাই সে রেঞ্জারে সিলেক্ট হয়নি। তখন সাইফার রাগান্বিত হয়ে তার ছেলেকে বলে তোমার আরো কঠোর পরিশ্রম করা উচিত। এই কথায় কিটাই খেপে যায় এবং প্রায় টেবিল ছেড়ে চলে যেতে উদ্যত হয়, কিন্তু শেষ পর্যন্ত সাইফারের কথাতে কিটাই থেকে যায়। ডিনারের পর সাইফার তার স্ত্রীকে জানায় যে সে এখন এক নতুন পরিকল্পনা করতে চলেছে। তারপর কমান্ডার সাইফার নতুন একটি মিশনে যায় যেখানে তাকে কিছু সৈনিককে প্রশিক্ষণ দিতে হবে। তারপর সাইফার তার কাজ থেকে অবসর নেওয়ার পরিকল্পনাও করে এবং তার স্ত্রী সাইফারকে পরামর্শ দেয় যে সে যেন কিটাইকে সঙ্গে নিয়ে যায়, এতে কিটাই অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং একজন সত্যিকারের সৈনিক হওয়ার কৌশল শিখতে পারবে। স্ত্রী এখনো জানতো যে কিটাই এখনো তার বোনের মৃত্যুর আঘাত কাটিয়ে উঠতে পারেনি এবং সে নিজেকেই দোষী মনে করে। তারপর আমরা দেখতে পাই যে সাইফার এবং কিটাই মিলে মিশনের জন্য প্রস্তুত হতে থাকে এবং তাদের যাত্রার আগে সাইফারের পাশে এক রেঞ্জার আসে যার একটি পা নেই। রেঞ্জার তখন এক পায়ে দাঁড়িয়ে সাইফারকে স্যালুট করে। আসলে কোনো এক বিপজ্জনক মিশনে সাইফার তার জীবন বাঁচিয়েছিল, তাই সে সাইফারের প্রতি কৃতজ্ঞতা জানায়। এই ঘটনা দেখে কিটাই খুবই গর্বিত হয়। তারপর তারা দেখতে পায় যে রেঞ্জার্স যন্ত্র সামগ্রী শিপ লোড করে নেয় একটি পারপাসের জন্য এবং সেই স্পেসশিপ নোভা প্রাইম নামের নতুন গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর যাত্রাপথে সাইফার তার ছেলেকে কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু মহাকাশযানের সিটে অদ্ভুত ঝাঁকুনির কারণে কিটাই তখন ঘুমাতে পারে না। তারপর কিটাই নিজের সিট থেকে উঠে মহাকাশযানের সেই জায়গায় যায় যেখানে একটি প্রাণীকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু এক রেঞ্জার এসে তখন কিটাইকে সেখানে যেতে বাধা দেয়। কিন্তু পাশে বসা রেঞ্জারদের একটি দল তাকে উৎসাহ দেয়। তারা দেখতে চায় যে কিটাইও কি তার বাবার মতো সাহসী হতে পারে কিনা, এবং যখনই কিটাই প্রাণীটির কাছে যায় তখনই কিটাই নিজের ভয় সামলে সেটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় সাইফার চলে আসে এবং বুঝতে পারে যে মহাকাশযানে কোনো সমস্যা হয়েছে। সাইফার তখন পাইলট গ্র্যাভিটেশনাল ফোর্স পরীক্ষা করতে গিয়ে দেখে যে মহাকাশযানে কিছু গোলমাল হচ্ছে। সবার মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিটাই নিজের সিটে ফিরে গিয়ে বেল্ট বেঁধে নেয়। এদিকে সাইফার পাইলটের কাছে গিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ এক অজানা বস্তু মহাকাশযানের ভেতর ঢুকে পড়ে এবং এই অপ্রত্যাশিত ঘটনার কারণে সবার ভেতরে প্রচন্ড ভয় সৃষ্টি হয়। তখন মহাকাশযানটি তার গন্তব্যে পৌঁছাতে পারে না, তাই তাদের কাছাকাছি কোনো উপযুক্ত গ্রহ খুঁজতে হয়। পাইলট অনেকক্ষণ সার্চ করার পর তারা দেখতে পায় কাছে আছে পৃথিবী। তবে সাইফার কাছের পৃথিবী গ্রহ নিয়ে আশ্বস্ত থাকে না, কারণ 1000 বছর আগে মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এবং তখন পৃথিবীকে বাসযোগ্য ধরা হতো না। কিন্তু তাদের আর কোনো পথ খোলা থাকে না, তাই তারা বাধ্য হয়ে পৃথিবীতেই নামার সিদ্ধান্ত নেয়। তখন মহাকাশযানটি ভীষণ গতিতে নেমে আসতে থাকে এবং সাইফার তখন তার ছেলে কিটাইয়ের কাছে আসে। এই সময় কিটাই ভীষণ ভীত হয়ে পড়ে এবং বোনের মৃত্যুর দশা তার মনে ভেসে উঠতে থাকে। তখন সাইফার তার ছেলেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু প্রচন্ড গতির কারণে মহাকাশযানটি তখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সবাই তখন মহাকাশযান থেকে বাইরে ছিটকে পড়ে যায়, কেবল কিটাই বেঁচে যায় কারণ সে সিট বেল্ট বাঁধা অবস্থায় ছিল। অবশেষে মহাকাশযানটি পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং এই দুর্ঘটনায় কিটাই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর কিটাই দেখতে পায় সে যেন 1000 বছর পরে পৃথিবীতে এসে পড়েছে। ক্র্যাশের পর সকালে যখন কিটাইয়ের জ্ঞান ফিরে আসে তখন সে মহাকাশযানের ভাঙা অংশে ছড়িয়ে থাকা মৃতদেহগুলো দেখতে পায়। এই সময় কিটাই তার নিজের বাবা সাইফারকেও খুঁজে পায় এবং সাইফার তখনও বেঁচে থাকে কিন্তু গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে। তারপর কিটাই তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে এবং কিছুক্ষণের মধ্যেই সাইফার আবার জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু যখন সাইফার সামান্য জ্ঞান ফিরে পায় তখন ভালো দিক হলো সে তখনও জীবিত আছে, কিন্তু খারাপ দিক হলো সাইফারের 2 পা ভয়াবহভাবে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, যা প্রায় অকেজো হয়ে গিয়েছে। সাইফার তখন কিটাইকে জিজ্ঞেস করে কতজন মানুষ বেঁচে আছে। কিটাই তখন সাইফারকে জানায় যে তাদের 2 জন ছাড়া আর কেউ এখানে জীবিত নেই। কিটাই আরো জানায় যে মহাকাশযানের যে অংশে
সে বিপজ্জনক প্রাণীগুলোকে বন্দী করে রাখা হয়েছিল সেই অংশটিও ক্র্যাশের সময় আলাদা হয়ে দূরে পড়ে গেছে। সম্ভবত সেই প্রাণীগুলো দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু সাইফার হতাশভাবে বলে ওঠে হয়তো প্রাণীগুলো এখনো বেঁচে আছে। তারপর সাইফার কিটাইকে সাবধানে থাকার কথা বলে এবং সাইফার কিটাইকে একটি বিশেষ কমিউনিকেটরের কথা বলে যার নাম হলো বিকান, এবং এই ডিভাইসটি ব্যবহার করে এমার্জেন্সি সময়ে নোভা প্রাইমে সিগন্যাল পাঠানো সম্ভব। কিন্তু সমস্যা হলো ক্র্যাশে বিকান নষ্ট হয়ে যায় এবং তখন আর কোনো প্রকার কাজ করে না। দুর্ঘটনার পর কিটাই সাইফারকে নিয়ে কন্ট্রোল প্যানেলে পৌঁছায়। সেখান থেকে ভাগ্যক্রমে সে মহাকাশযানের অন্য অংশের অবস্থা খুঁজে বের করে এবং সেই কন্ট্রোল প্যানেল থেকে সাইফার সেই দুই অংশ বিকন পজিশন খুঁজতে থাকে যা মহাকাশযানের আলাদা এরিয়ায় ছিল, এবং সেই মহাকাশযানের পার্ট ক্র্যাশ ল্যান্ডিং এর সময় আলাদা হয়ে প্রায় 1000 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। তখন তাদের জন্য সেই বিকন পাওয়া অত্যন্ত জরুরি ছিল, কারণ সেটা ছাড়া তারা নোভা প্রাইমে সিগন্যাল পাঠাতে পারবে না এবং ঘরে ফেরা সম্ভব নয়। কিন্তু সাইফারের পা ভেঙে যাওয়ায় সাইফার ঠিকমতো চলতে পারে না, তাই বাধ্য হয়ে সাইফার কিটাইকে এই বিপজ্জনক যাত্রায় পাঠায়। যদিও কিটাই যাওয়ার জন্য একদমই প্রস্তুত থাকে না, তবুও সাইফার তাকে আশ্বস্ত করে যে সে সবসময় কন্ট্রোল প্যানেলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রাখবে, এবং পাশাপাশি সাইফার কিটাইকে সতর্ক করে দেয় যে এই পৃথিবী এখন আর আগের মতো নেই, কারণ 1000 বছরের মধ্যে এখন প্রাণীগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারপর সাইফার কিটাইকে একটি কমিউনিকেটর অ্যাপ এবং কিছু ক্যাপসুল দেয়, এবং সেই ক্যাপসুলে বিশেষ এক যন্ত্র থাকে যা অক্সিজেনের ঘাটতি হলে শ্বাস নিতে সাহায্য করে, কারণ সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা খুবই কম থাকে, যার ফলে শ্বাস নিতে অনেক কষ্ট হয়, এবং পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে জলবায়ু ভীষণভাবে নষ্ট হয়ে যায়। এই জন্য সাইফার কিটাইকে সতর্ক করে বলে সে যেন সবসময় উষ্ণ জায়গায় থাকে, এবং কিটাইকে বাঁচানোর জন্য সাইফার বিশেষভাবে সতর্ক অবস্থায় থাকে। এদিকে সাইফার গুরুতর আহত অবস্থায় ছিল এবং শরীর ভীষণ যন্ত্রণায় ভুগতে থাকে বলে সাইফার পেইন কিলার ইনজেকশন নেয়। এর ফলে সাইফার অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমানোর আগে সাইফার কন্ট্রোল প্যানেলের মাধ্যমে সে লক্ষ্য করে যে কিটাই একটি ঘন জঙ্গলে প্রবেশ করেছে। হঠাৎ তখন একটি ভয়ঙ্কর প্রাণী কিটাইয়ের ওপর আক্রমণ করতে আসে। তখন সাইফার কন্ট্রোল প্যানেল থেকে দ্রুত কিটাইকে সতর্ক করে দেয় এবং কিটাইকে দূরে সরে যেতে বলে। তারপর আমরা দেখতে পাই যে কিটাইয়ের সামনে কিছু বানরের মতো প্রাণী হাজির হয়। কিটাই তখন ভয় পেয়ে বানরটির দিকে একটি পাথর ছুঁড়ে মারে। এতে বানরগুলো রেগে গিয়ে পুরো দলবদ্ধভাবে তার উপর আক্রমণ করতে আসে। কিটাই তখন প্রাণপণে দৌড়ে বানরগুলোর হাত থেকে বাঁচতে থাকে। অন্যদিকে সাইফার কন্ট্রোল প্যানেল থেকে কিটাইকে দিক নির্দেশ দিতে থাকে এবং কিটাই তার জীবন বাঁচানোর জন্য দ্রুত পালিয়ে যায়। শেষ পর্যন্ত বানরগুলো তার পিছু ছাড়ে, কিন্তু পালানোর সময় কিটাই একটি নদীতে লাফ দেয় এবং তার শরীরে একটি বিষাক্ত প্রাণীর কামড় লাগে। এতে তার শরীরে ভয়ানক প্রতিক্রিয়া শুরু হয়। কন্ট্রোল প্যানেল থেকে সাইফার বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ কিটাইকে অ্যান্টিডোট নেওয়ার নির্দেশ দেয়, কিন্তু কিটাই যখন সেই অ্যান্টিডোট নেয় তারপরে কিটাই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর সাইফার কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কিটাইকে জাগায়, কারণ ততক্ষণে তাপমাত্রা ভয়াবহভাবে নিচে নেমে যায় এবং রাত নামার আগেই কিটাইয়ের একটি উষ্ণ জায়গা খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে, কারণ কিটাইয়ের জীবন বাঁচাতে হবে। এবং অন্যদিকে সাইফার নিজেও অস্ত্রোপচার করাতে থাকে এবং ভীষণ যন্ত্রণায় কাতরাতে থাকে। তখন সাইফার অনুভব করতে থাকে যে সম্ভবত সে আর বাঁচবে না, তাই মৃত্যুর আগে তার পরিবারের কথা মনে করতে থাকে। এদিকে কিটাইও খুব ভালো অবস্থায় থাকে না, কারণ প্রাণীদের হাত থেকে বাঁচতে গিয়ে তার 2টি অক্সিজেন ক্যাপসুল নষ্ট হয়ে যায়। এখন তাকে বাঁচতে চাইলে যত দ্রুত সম্ভব তার গন্তব্যে পৌঁছতে হবে। অন্যদিকে সাইফার কন্ট্রোল প্যানেল থেকে কিটাইয়ের শারীরিক অবস্থা জানতে চায়, তবুও কিটাই সাইফারকে সান্ত্বনা দিতে মিথ্যে বলে যে সবকিছু ঠিক আছে। তারপর রাত নেমে আসে এবং কিটাই নিরাপদে একটি গুহায় আশ্রয় নেয়। সেখানে বসে কিটাই বাবাকে প্রশ্ন করে আপনি ঘোস্টিং টেকনিক কিভাবে পেয়েছেন। তখন সাইফার পুরো ঘটনাটি তাকে জানায় এবং সাইফার বলে সেদিন আমরা যাচ্ছিলাম, হঠাৎ এক ভয়ঙ্কর প্রাণী আমাদের সামনে চলে আসে। আমি ভয়ে জমে গিয়েছিলাম। তার অদ্ভুত গর্জন আমার কাঁধের কাছে পৌঁছে যায়। ঠিক তখনই হঠাৎ আমরা দুজন নদীতে পড়ে যাই। নদীর তলায় আমার শরীরের ওপর অনেকগুলো প্রাণী আক্রমণ করতে থাকে এবং সেই মুহূর্তে আমি মৃত্যুকে মেনে নেই। এ পর্যন্ত বলতে গিয়ে সাইফারের কণ্ঠ ভারী হয়ে ওঠে। সাইফার গল্প বলতে বলতে জানায় সেই দিনই তার সব ভয় শেষ হয়ে যায়, এবং যেহেতু ভয় শেষ হয়ে যায় সেহেতু প্রাণীগুলো তাকে আর দেখতে পায়নি এবং আক্রমণও করতে পারেনি, বরং সাইফারই প্রাণীটিকে মেরে ফেলেছে। এই ঘটনার মাধ্যমেই কিটাই বুঝতে পারে যে বাঁচতে হলে ভয়কে জয় করতে হবে এবং ভয় পেলেই প্রাণীগুলো আক্রমণ করবে। এভাবেই গল্প শুনতে শুনতে কিটাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কিটাই আবার তার যাত্রা শুরু করে। অন্যদিকে সাইফার ভীষণ কষ্টে তার অবস্থাও সামলাতে থাকে। কিছুক্ষণ পর কিটাই একটি বিশাল জলপ্রপাতের কাছে পৌঁছায় এবং সেই জলপ্রপাত পেরোলেই কিটাই সেই গন্তব্যে পৌঁছাতে পারবে। সেই সময় সাইফার কিটাইকে জিজ্ঞেস করে যে তার কাছে কতগুলো অক্সিজেন ক্যাপসুল আছে। কিটাই তখন জানায় তার কাছে 12টি ছিল, কিন্তু এখন মাত্র 2টি আছে এবং বাকিগুলো নষ্ট হয়ে গেছে। এতে সাইফার উদ্বিগ্ন হয়ে কিটাইকে মিশন ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু কিটাই কাঁদতে কাঁদতে বাবাকে মনে করিয়ে দেয় যে একদিন তার বোনই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। কিটাই সাইফারকে বলে সে দুর্বল নয় এবং সে কাপুরুষও নয়। কথাটি বলেই কিটাই সাহস জোগাড় করে জলপ্রপাত থেকে লাফিয়ে পড়ে। কিটাই তখন তার স্পেস স্যুটের বিশেষ নেভিগেশন ব্যবহার করে এগোতে থাকে, কিন্তু কিটাই তার গন্তব্যে পৌঁছানোর আগে একটি বিশাল পাখির আক্রমণের শিকার হয়। এই হামলায় তার কমিউনিকেটর ভেঙে যায় এবং বাবা সাইফারের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর পাখিটি কিটাইকে ধরে তার বাসায় নিয়ে যায় এবং সেখানে তার সামনে কয়েকটি ছোট ছোট পাখির বাচ্চা থাকে। ঠিক সেই সময় কিটাই বাসার ভেতর থেকে বেরিয়ে আসতে গিয়ে আবার এক চিতাবাঘের আক্রমণের মুখে পড়ে। কিটাই তখন প্রাণপণে লড়াই করে বাঁচতে চায়, কিন্তু ভয়ঙ্কর লড়াইয়ের সময় পাখির বাচ্চাগুলো মারা যায় এবং কিটাই সেই পাখির হাত থেকে বাঁচতে প্রাণ হাতে করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সাইফার স্যাটেলাইট ট্র্যাকার দিয়ে কিটাইয়ের অবস্থান খুঁজতে থাকে, কিন্তু কিটাইয়ের পরিবর্তে সাইফার দেখতে পায় দুজনের দেহ একটি গাছে ঝুলছে। তখন সাইফার বুঝতে পারে প্রাণীটি এখন
তখনও জীবিত আছে। তারপর আবার কাহিনী কিটাইয়ের দিকে ফেরে। কিটাই তখন একটি গুহায় আশ্রয় নেয়, বিশ্রাম করে এবং সেখানে একটি ম্যাপ খুঁজে পায়। তখন ম্যাপের সাহায্যে কিটাই দিক নির্দেশনা খুঁজতে থাকে। পরের দিন সকালে কিটাই আবার যাত্রা শুরু করে, কিন্তু এইবারও সেই বিশাল পাখিটি তাকে অনুসরণ করতে থাকে। তখন অক্সিজেনের অভাবে কিটাইয়ের শ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং শেষ পর্যন্ত কিটাই তার শেষ অক্সিজেন ক্যাপসুল ব্যবহার করে। তারপর কিটাই একটি ছোট ভেলা বানায় এবং নদীর স্রোতে ভেসে যেতে যেতে ঘুমিয়ে পড়ে। কিন্তু যখনই তার ঘুম ভাঙে তখনই কিটাই খেয়াল করে যে সেখানে তাপমাত্রা ভয়ানকভাবে কমে গেছে এবং তার শরীর তখন জমে যেতে থাকে এবং ধীরে ধীরে কিটাই জ্ঞান হারিয়ে ফেলে। তারপর দেখা যায় হঠাৎ যেন অদ্ভুত এক শক্তি তাকে কোথাও টেনে নিয়ে যায়। পরদিন সকালে কিটাই বুঝতে পারে যে আসলে যেই পাখিটি তার পিছু নিয়েছিল সেই বিশাল পাখিটি তাকে বাঁচিয়েছে। কিটাই পাখিটিকে ধন্যবাদ জানায়, কিন্তু তখন কিটাই বুঝতে পারে পাখিটি মারা গেছে। সময় নষ্ট করলে আর বাঁচার উপায় থাকবে না, তাই সে বিলম্ব না করে এগোতে থাকে এবং অবশেষে মহাকাশযানের ভাঙা টেল অংশে পৌঁছে যায়। টেল সেকশনে পৌঁছেই কিটাই প্রথমে লিকুইড অক্সিজেন খুঁজে বের করে এবং শ্বাস নিতে শুরু করে। তারপর কিটাই সেই চেম্বারের দিকে যায় যেখানে ভয়ঙ্কর প্রাণীটিকে বন্দী করা হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে কিটাই দেখে যে ওখানে আর কিছুই নেই। ঠিক তখনই কিটাই একটা বিকন পেয়ে যায় এবং সেটা দিয়ে বাবা সাইফারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সাইফার তার কথা শুনতে পায় না। তবুও সাইফার ছেলেকে জীবিত দেখে ভীষণ খুশি হয়। এদিকে কিটাই রেস্কিউ টিমের কাছে আবারও সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কিন্তু বায়ুমণ্ডলের সমস্যার কারণে সেটা কাজ করে না। ঠিক সেই সময় কিটাই দূরে একটি আগ্নেয়গিরি দেখতে পায় এবং কিটাই সিদ্ধান্ত নেয় সে সেখান থেকেই বিকন ব্যবহার করবে, কিন্তু তার আগেই সেই ভয়ঙ্কর প্রাণীটি আবার হাজির হয় এবং প্রাণীটি কিটাইয়ের ভয়ের গন্ধ বুঝে আক্রমণ করতে থাকে। কিন্তু কিটাই তখন দ্রুত ভয়ঙ্কর প্রাণীটির হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে এবং প্রাণীটি যেন কিটাইকে খেয়ে ফেলবে মনে হয়। তাই প্রাণপণে বাঁচার জন্য কিটাই তখন নদীর মধ্যে ঝাঁপ দেয়। কিছুক্ষণ প্রাণঘাতী লড়াইয়ের পর কিটাই প্রাণীটির কবল থেকে অল্পের জন্য রক্ষা পায়। তারপর নদীর স্রোত ভেঙে কিটাই অবশেষে পাহাড়ের ওপরে উঠে যায়। সেখানে পৌঁছে কিটাই সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। কিন্তু তখন কিটাইয়ের মনে পড়ে যায় তার বাবার উপদেশ যে ভয়কে স্বীকার করতে হবে, তাহলেই ভয় দূর হয়ে যায়। তারপর যখন কিটাই নিজের ভয়কে মেনে নেয় তখন তার ভয় শেষ হয়ে যায় এবং তাকে আর খুঁজে পায় না। সেই সাহসের জোরেই কিটাই প্রাণীটিকে হত্যা করে এবং অবশেষে বিকন সক্রিয় হয়ে ওঠে, যার ফলে নোভা প্রাইমের রেস্কিউ সিগন্যাল পৌঁছে যায়। তারপর মুভির শেষ দৃশ্যে দেখা যায় কিটাই রেস্কিউ শিপে থাকে এবং সেখান থেকে সবাই তাকে অভিনন্দন জানায় এবং অন্যদিকে গুরুতর আহত সাইফার রেস্কিউ টিমের মেডিকেল বেডে শুয়ে চিকিৎসা নিতে থাকে। যখন সাইফার তার ছেলেকে নিজের সামনে দাঁড়াতে দেখে তখন সে কষ্ট সহ্য করে উঠে দাঁড়ায় এবং কিটাইকে স্যালুট করে জড়িয়ে ধরে। তখন বাবা ছেলে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অবশেষে তারা বেঁচে যায় এবং গল্প এখানেই শেষ হয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।